নির্বাচিত সরকার ছাড়া ভালো চলে না দেশ। পদ্মা তিস্তা বাঁচাতে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল। জামাতকে ষড়যন্ত্র না করার আহ্বান। সরকার যদি শক্তিশালী না হয়, শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। আপনারা ভালো হয়ে যাবেন। ফ্যাসিস্ট আমলের মতো নির্বাচন হলে দুর্ভোগে পড়বে জাতি, বলছে জামাত। ভোটে সমান সুযোগ দাবি, অন্যায় করলে পার পাবে না প্রশাসন। 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে, সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটের 4 প্রশ্নের কোনটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন বিএনপির। একটি দলের বিরুদ্ধে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ এনসিপির। খতমে নবুয়াত মহাসম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি। একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে সংসদে আইন করার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ব্যাংকে রাজনীতিকদের ভিড়, খেলাফি থেকে নাম কাটানো তোড়জোড়, ঢালাও ছাড়পত্র না দেওয়ার পরামর্শ, ইচ্ছাকৃত দেনাদারের পাশে না থাকার ঘোষণা। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সবার সহযোগিতা চাইলেন আইজিপি। নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, এমন মন্তব্য করে পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিল্লিতে বসে শেখ হাসিনার নির্দেশে জ্বালাও পোড়াও দেশের মানুষ হতে দেবে না বলেও এ সময় জানিয়েছেন তিনি। আর নির্বাচনে অংশ না নিলে জামায়াতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ সহ নানা স্লোগানে মুখর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির জনসমাবেশে ঢল নামে নেতাকর্মীর। রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে ধানের শীষ মনোনীত প্রার্থীরা আসেন সমাবেশে। শনিবার দুপুরে সমাবেশ মঞ্চে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, আদায় করা যায় না পানির ন্যায্য হিস্সা। পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান মির্জা ফখরুল। 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। দিল্লিতে বসে জ্বালাও পোড়ায়ের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ তা হতে দেবে না। নির্বাচনে অংশ না নিলে জামাতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। ভালো হয়ে যান। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করে আমাদের অস্তিত্ব থাকবে না। সে দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, মানুষের জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কেন আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? এর আগে চাঁপাইনবাবগঞ্জের রেয়াইচর এলাকার মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতকে দাদাগিরি বন্ধ করতে হবে। এখানকার আপনার পুরো পানির হিস্সা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে।
এদিন সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। শাতিলা শারমিন, সময় সংবাদ। এদিকে গণভোটের 4টি প্রশ্নের কোনটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায় অন্তর্বর্তী সরকারের কাছে, এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। দুপুরে রাজধানীর শ্যামলীতে তারেক রহমানের পক্ষে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। রিজভী বলেছেন, 90% মানুষ যদি বুঝতেই না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে উদ্দেশ্য সফল হবে না। ভারত থেকে বিপুল অর্থের মাধ্যমে আওয়ামী লীগ দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে বলেও এ সময় অভিযোগ করেন রিজভী। সনদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের তাকে বাসস্থান দেওয়া, তার সন্তানের চিকিৎসা, তার সন্তানের শিক্ষা, এগুলো নিশ্চিত করা। এটাই হওয়া উচিত সবচাইতে বড় সনদ। আমরা পিয়ার না গণভোট, এইটা নিয়ে আমরা কথা বলছি। গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব? এবারে নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নেতারা। গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে হওয়ার সিদ্ধান্তে দেশে অস্থিরতা তৈরি হলে সরকারকেই দায় নিতে হবে বলেও এ সময় হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী মোটর শোভাযাত্রার আয়োজন করে। এতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শোভাযাত্রার আগে এক পথসভায় অংশ নেন তিনি। বলেন, এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। বিগত দিনের মতো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের অন্যতম এই শীর্ষ নেতা। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। তা না হলে মনে রাখবেন, আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। এদিকে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করার সিদ্ধান্তের কারণে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় নিতে হবে সরকারকেই। রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে, এখানে কোনো বিরোধ হয় না। কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয়, তখনই কিন্তু বিরোধ দেখা দেয়। কাউকে গুরুত্ব দিল, কাউকে গুরুত্ব দিল না, এমন যদি অবস্থা হয়, তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না, অচল অবস্থা সৃষ্টি হয়। এই দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। এ সময় তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। লক্ষ লক্ষ কোটি কোটি। শফিক মুন্সি, সময় সংবাদ। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আদনান তুর্য। যাচ্ছি তার কাছে। তুর্য, আমরা বিএনপি এবং জামায়াতের বিভিন্ন নেতাদের বক্তব্য শুনলাম, সেক্ষেত্রে আমরা তাদের নিজস্ব যে অবস্থান সেটি ব্যাখ্যা করলেন। শুরুতে যদি বিএনপি নিয়ে আলোচনায় আসি, বিএনপি আসলে কি বলছে এখন? জি, ধন্যবাদ রাব্বি। যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, আমরা কিন্তু দেখছি রাজনীতির মাঠ তত বেশি গরম হচ্ছে, এবং এই নির্বাচন কেন্দ্র করে কিন্তু শুধু ভোট এগুলো নয়, বরং জুলাই সনদ এবং গণভোটের যে বিষয়টি, তা নিয়েও কিন্তু বিএনপি এবং জামাত এবং এনসিপি 3 দলই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাদের অবস্থান পরিষ্কার করে আসছেন। আমরা যদি একটু দেখতে চাই নির্বাচন এবং গণভোট নিয়ে বিএনপি কি বলছেন, আপনারা যদি দেখেন প্রথম 3টি যে পয়েন্টটি লেখা হয়েছে, নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, ভোটে অংশ নিলে অস্তিত্ব থাকবে না জামায়াতের, এবং শেখ হাসিনার নির্দেশে জ্বালাও পোড়া হতে দেবে না জনগণ, এই 3টি কথাই কিন্তু বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুলের কাছ থেকে এসেছে। প্রথম যে লাইনটি আছে সেটা যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই, নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না বলতে কিন্তু বর্তমানে যেই সরকার রয়েছে তারা যে নির্বাচিত না, এবং ভবিষ্যতে যে কোনো একটি সরকার গঠন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই আসলে ক্ষমতায় বসতে হবে, তাই কিন্তু মির্জা ফখরুল বারবার জনগণ এবং বিএনপির যারা সমর্থক রয়েছেন তাদেরকে বিষয়টা পরিষ্কার করতে চাচ্ছেন। এবং বর্তমানে দেশে যে সহিংসতা হয়েছে, কয়েকদিন আগেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউনটি হলো, সেখানে যে জ্বালাও পোড়া বা যে ককটেল পেট্রোল বোমার বিস্ফোরণ আমরা দেখতে পেয়েছিলাম,
তার দায়ভারও যে বর্তমান সরকারকেই নিতে হবে এবং জনগণ যে এই পুরনো দিনের হরতাল মেনে নেবে না তা কিন্তু মির্জা ফখরুল পরিষ্কার করার চেষ্টা করছেন। এরপরে যদি দেখতে চাই, এই যে রিজভী যখন এই গণভোটের কথাটা বলছেন, সে গণভোটের প্রযুক্তিগত সমস্যার বিষয়টি কিন্তু তিনি এই প্রশ্নের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। যদি আমরা কিন্তু আবার দেখি যে গণভোট নিয়ে আসলে বেশি সরব হচ্ছে আপনার জামাত। আজকে জামাত আসলে গণভোট বা নির্বাচনে কি বললো? জি, জামাতের অবস্থানটা যদি বলতে চাই, জামাত কিন্তু প্রত্যেকবারই তার গণভোট যে নির্বাচনের আগে হতে হবে এই বিষয়টি নিয়ে তারা শক্ত একটা অবস্থান ছিল। আজকে যখন গোলাম পরোয়ার খুলনায় বসে যে কথাগুলো বললেন যে আগের মতো নির্বাচন হলে দুর্ভোগে পড়বে জাতি, নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে এবং নির্বাচনে অনিয়ম করলে কেউ পার পাবে না, তিনটি বক্তব্যই কিন্তু আসলে যে নির্বাচন সুষ্ঠুভাবে পালন করতে হবে তার দিকে ইঙ্গিত করছে। এবং বর্তমান যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের দিকেও কিন্তু গোলাম পরোয়ার জামাতের দিক থেকে যাতে সুষ্ঠুভাবে প্রশাসন দায়িত্ব পালন করতে পারে তাই কিন্তু বারবার গোলাম পরোয়ার তার জামাতের মধ্যে থেকে বলার চেষ্টা করছিলেন। এবং নির্বাচন এবং গণভোট একসঙ্গে করার অস্থিরতা হলে দায় যে সরকারে, সেখান থেকে কিন্তু আমরা জামাত এবং বিএনপির একই সাথে এক ধরনের মিল দেখতে পাচ্ছি যে তারা নির্বাচনে যদি কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয় তার দায়ভার শুধুমাত্র সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দিকেই পড়বে বলে দুই দলই মনে করছে। আপনি বলছিলেন শুরুতে যে আজকে এনসিপির নেতারা বক্তব্য দিয়েছেন, এনসিপি কি বলল? জি, এই বিষয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে। আজকে বিকেলে এনসিপি কৃষি উইং আয়োজিত একটি প্রোগ্রামে এনসিপির শীর্ষ নেতারা রয়েছেন, আক্তার হোসেন এবং সামান্তা শারমিন, তারা কিন্তু বারবারই এই গণভোটের বিরুদ্ধে একটি দল যে অবস্থান নিয়েছে এবং গণভোট এবং জুলাই সনদ নিয়ে যেটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তা কিন্তু আজকে তারা বলেছেন। তাহলে আমরা রিপোর্টটা দেখে আসি। শনিবার বিকেলে কৃষি গবেষণা কাউন্সিলে এনসিপির কৃষি উইং আয়োজিত এক সেমিনারে যোগ দেন দলটির শীর্ষ নেতারা। এ সময় রাজনীতিতে গুন্ডা চাঁদাবাজদের আধিপত্য নিয়ে আক্ষেপের কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর নোবেলজয়ী একজনকে সরকার প্রধান বানানো হলেও নানা চাপের মুখে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে বলে মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ সমন্বয়ক হান্নান মাসুদ। 24 পরবর্তী যে সরকারকে একজন ইকোনমিস্টকে আমরা দেশের দায়িত্ব দিয়েছি, নোবেলজয়ী ইকোনমিস্টকে, আমরা ভাবছিলাম যে এই উদ্যোগগুলা নেবেন, কিন্তু দেখা গিয়েছে ইস্টাবলিশমেন্টের চাপে উনি নিজেই আত্মসমর্পণ করেছেন। আগের রাজনৈতিক ব্যবস্থার উপর, আগের আমলাতান্ত্রিক ব্যবস্থার উপর আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। বরঞ্চ আমরা চাই, এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায়। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জুলাই সনদের বিষয়ে যে ধোঁয়াশা তৈরি করা হয়েছে তা সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারকে ভাগ করে ফেলা হয়েছে সরকারের মর্জি মতো। সংস্কারের বিষয়বস্তুগুলোকে রাজনৈতিক দলের আওতাধীন করে ফেলা হয়েছে তাদের মতিগতির উপরে, তাদের অভিরুচির উপরে। এমন অস্পষ্ট অবস্থায় রেখে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে জুলাই সনদের বস্তু দিয়ে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে। একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন। গণভোটের রায় যারা মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব। এই ফেসিবাদী আমলের বাংলাদেশ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। তুর্য, আপনার রিপোর্টটা দেখছিলাম এবং সেখানে দেখলাম যে এনসিপির নেতারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। কি বললেন তারা, একবারে যদি বলেন? জি, আক্তার হোসেনের কথাগুলো যদি আমরা একটু দেখি, গণভোটের বিরুদ্ধে একটি দল চূড়ান্ত অবস্থান নিয়েছে, এই কথাগুলো কিন্তু তিনি বারবারই বলছিলেন যে একটি নির্দিষ্ট দল গণভোটের বিরুদ্ধে রয়েছে এবং এই যে জুলাই সনদ নিয়ে জামাত এবং বিএনপির যে একটি ভিন্ন অবস্থান তা নিয়ে যে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এটা নিয়েও কিন্তু আক্তার হোসেনের শঙ্কা প্রকাশ করেছেন। শেষের লাইনটির দিকে যদি একটু তাকাই, জাতীয় রাজনীতিতে গুন্ডা ও চাঁদাবাজদের দখলে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এনসিপি আজকের প্রোগ্রামে বারবার ব্যাখ্যা করছিল তারা ছাত্র রাজনীতি করে আসা মানুষ, তারা যখন বর্তমানে জাতীয় রাজনীতি আসতে দেখেছে তারা দেখেছে বর্তমান মূলধারা জাতীয় রাজনীতি একেবারেই ভালো না এবং এটি একটি বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে এই গুন্ডা এবং চাঁদাবাজদের দখলে। এনসিপি স্বপ্ন দেখে যে তারা এই গুন্ডা চাঁদাবাজদের জাতীয় রাজনীতি শেষ করবে এবং তারা এমন একটি বাংলাদেশ তৈরি করবে যেখানে একটি কৃষকও আসলে সংসদে গিয়ে তার অধিকার নিয়ে কথা বলতে পারে। এরকম একটি নতুন বাংলাদেশের স্বপ্নই কিন্তু জাতীয় নাগরিক পার্টি ক্রমাগত বলে আসছে এবং তারা তাদের সমর্থকদের ওভাবে আকৃষ্ট করার চেষ্টা করছে যে আমরা একটি নতুন বন্দোবস্ত এবং নতুন তারা হয়তো নমিনেশন দেবে, তারা ওই দিকটা দেখবে বলে জানিয়েছে। জি, তুর্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। নির্বাচন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং সরকারের দিক প্রকৃতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য।
এদিকে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি জানানো হয়েছে। এই দাবিতে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি ও জামায়াতের নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, দেশের অন্যান্য দলের নেতা ও আলেম ওলামাদের ঢল নামে। ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস খতমে নবুয়াত এর গুরুত্ব তুলে ধরতে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। সকাল থেকে সমাবেশে সমবেত হন বিশ্বের শীর্ষস্থানীয় আলেম উলামা ও ইসলামী চিন্তাবিদ এবং রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে সারা দেশ থেকে আসা আলেম ওলামার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। বসবাস করবে, নাগরিক সুবিধা পাবে, মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। দেশের প্রতিটি জেলায় দায়িত্বরত জেলা প্রশাসক ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে একাত্মতা প্রকাশ করেন বিএনপি জামাত নেতারা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব। কাদিয়ানী কাফের, অমুসলিম ঘোষণা করলাম। এ সময় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা ঘোষণাপত্র তুলে ধরেন মাওলানা মাহফুজুল হক। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম জেনে তাদের সঙ্গে মুসলিম সুলভ আচরণ পরিহার করতে হবে। কাদিয়ানীদের যে কোনো বিভ্রান্তিকর প্রচারণা ও সেবার আড়ালে ধর্মান্তরিত করার অপচেষ্টার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশে এবারই প্রথম অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। খেলাপির সার্টিফিকেট ক্লিন করতে বাংলাদেশ ব্যাংকে বেড়েছে রাজনীতিক আর ব্যবসায়ীদের ভিড়। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ এই পুনঃ তফসিলের সুবিধা কিনা তা যাচাই না করে ঢালাও ছাড়পত্র দিলে আবারও রাজনীতিতে খেলাপি তোষণের পুনরাবৃত্তির শঙ্কা আর্থিক খাত বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে কখনোই দাঁড়াবে না কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে আসছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ ও তারকারা। কোভিড-19, ডলারের বাজারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব সহ গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব থেকে ব্যবসা বাণিজ্যে গতি আনতে নীতি সহায়তার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। 2% নগদায়ন করলে ঋণ পুনঃতফসিল করে খেলাপির তালিকা থেকে নাম মুছতে পারবেন ব্যবসায়ীরা। নীতি শিথিলায়নের সুবিধা নিতে ব্যাংকে ব্যবসায়ীদের সাথে আসছেন রাজনীতিবিদরা। নির্বাচনের আগে নীতি সহায়তার সুযোগে আবারও বিগত 1.5 দশকের পুনরাবৃত্তি নিয়ে শঙ্কিত আর্থিক খাত বিশ্লেষকরা। নরমালি আগের মতো যেরকম সেটা না করে ডিউ ডিলিজেন্স অনুযায়ী যেটা করলে আপনার ভালো হয়। কারণ আপনি জনপ্রতিনিধিত্ব করতে গেলে আপনার যদি এই স্ক্যামগুলো থাকে তাহলে তো আপনার নিজের কাছেও তো একটা অন্য বিষয়ে কাজ করবে যে আমি তো আসলে এই জায়গাটাতে কিছুটা হলে আমার দুর্বলতা আছে। বিশ্লেষকদের পরামর্শ, রাজনৈতিক দলগুলোর ভেতরেই খেলাপি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতি আর্থিক খাতের উপর ক্ষমতার অপব্যবহার কমাতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো যদি এই ধরনের ব্যাপারগুলোকে জনসম্মুখে আনতে পারে যে আমরা দুর্নীতিবাজ, ঋণ খেলাপি বা শেয়ার বাজারে কারসাজির হোতা এই ধরনের কাউকে দেয়নি, এই ধরনের নিজেরাও যদি বলতে পারে তাহলেও কিন্তু মানুষের কাছে তাদের একটা ভালো অ্যাকসেপ্টেন্স হয়। এটা তাদেরই দায়িত্ব, তাদেরই দায়বদ্ধতা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে দাঁড়াবে না বাংলাদেশ ব্যাংক। যারা ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করেননি তাদের ব্যাপারে এই বিশেষ নীতি সুবিধার আওতায় বাংলাদেশ ব্যাংক বিচার করছে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে জুন মাস পর্যন্ত সবশেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 6.5 লাখ কোটি টাকার বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন
বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আলাদা অনুষ্ঠানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চেয়েছেন আইজিপি। জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত 3 জনের মামলার রায়ের দিন ঘোষণা ঘিরে সম্প্রতি দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেয়া হয় বেশ কিছু যানবাহনে আগুন, ঘটানো হয় ককটেল বিস্ফোরণও। পরে 17 নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার দুপুরে পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এই রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চেয়েছেন আইজিপি। যেহেতু সবাই নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব, প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের দায়িত্বটা আমরা যেন সবচাইতে ভালোভাবে পালন করতে পারি, সেজন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছি। আমাদের হাতে যে 2 মাস আছে আমরা অবশ্যই পারবো। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, সুষ্ঠু ও সুন্দরভাবে এবারের ভোট সম্পন্ন হবে বলেও মন্তব্য করেন আইজিপি। ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে রণক্ষেত্র বরিশাল। শিক্ষার্থী ও পরিবহন শ্রমিক সংঘর্ষে আহত 30, শতাধিক বাস ভাঙচুরের অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। 2 ঘন্টা পর শুরু হয়েছে যান চলাচল। আর এই মুহূর্তে নথুল্লাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। হাফ ভাড়া দ্বন্দ্বে বরিশালে শিক্ষার্থী শ্রমিকদের সংঘর্ষ এখন থেমেছে। যে 7টায় যে রণক্ষেত্র অবস্থা শুরু হয়েছে, রাত 9টার দিকে পুলিশ সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সেই পরিস্থিতি আপাতত থেমেছে। এই মুহূর্তে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে এই মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আমাদের কাছে যে দাবিটি, যে অভিযোগটি করেছিলেন, বরিশালের হিজলা উপজেলা থেকে আসা এক শিক্ষার্থীকে হাফ ভাড়া দেয়া না দেয়াকে ঘিরে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়, বাকবিতণ্ডা হয়। সেই বাকবিতণ্ডা সহপাঠীরা সমঝোতা করতে আসলে শ্রমিকরা তাদেরকেও, সেই শিক্ষার্থীদেরকেও মারধর করে। সেই মারধর করার প্রতিবাদ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বিএম কলেজ ছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আসে এবং এখানে আসার পর রণক্ষেত্র অবস্থা তৈরি হয়। শিক্ষার্থীদের দাবি, তাদের উপর ইটপাটকেল ছড়ে শ্রমিকরা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের পক্ষ থেকে পাল্টা তারা দাবি করেছেন, তাদের অভিযোগ তারা কাউকে মারধর করেনি, তারা বরঞ্চ তাদের শতাধিক বাস ভাঙচুর করা হয়েছে। এটি হচ্ছে শ্রমিকদের দাবি, তাদের যে কাউন্টার সেটি লুটপাট করা হয়েছে বলে শ্রমিকদের দাবি। শিক্ষার্থীরা দাবি করেছেন যে শুধুমাত্র আজকেই নয়, বিভিন্ন সময়ই এই বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এখানে যাত্রীদেরকে হয়রানি করা হয়। শিক্ষার্থীদের যে হাফ ভাড়া নেয়ার কথা ছিল, মালিক পক্ষের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটি আসলে কখনোই মানা হয় না সেইভাবে। দিনের পর দিন সেই ঘটনাগুলো ঘটে আসছিল, যাত্রীদেরকে এখানে হয়রানি করা হয়, সেই অভিযোগটি শিক্ষার্থীরা করে আসছিল। তারই আজকে একটি বিস্ফোরণ হয়েছে। শত শত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে এখানে তাদের বিক্ষোভ দেখায় এবং বাস কিন্তু শতাধিক বাস ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা এবং একটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং এই মহাসড়কেও কিছুক্ষণ আগে এখানে শিক্ষার্থীরা অবস্থান করেছিলেন। এই মুহূর্তে তারা সরে গিয়েছেন। 2 ঘন্টা পর এখান থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমার কাছে আপাতত রাত 9টা পর্যন্ত এতটুকুই সবশেষ খবর রয়েছে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে। শিক্ষার্থী ও সড়ক পরিবহন কর্মীদের মধ্যে সংঘর্ষের সবশেষে আমরা সরাসরি ছিলাম বরিশালে। লকডাউনের কঠোর নিরাপত্তার মধ্যে গত 13 নভেম্বর আশরাফুলের 26 টুকরা লাশ ফেলে যায় হাইকোর্ট এলাকায়। অভিযুক্ত জারজ ও শামীমাকে গ্রেফতারের পর হত্যার কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে র্যাব ও পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই হত্যাকাণ্ড, এমন দাবি র্যাবের। তবে ডিএমপির গোয়েন্দা বিভাগের দাবি, ত্রিভুজ প্রেমের দ্বন্দ্ব থেকেই আশরাফুলকে হত্যা করে জারেজ। গেল 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা ছিল রাজধানী জুড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যেই জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে 2টি ড্রামে করে 26 টুকরো লাশ ফেলে যায় জরেজ ও শামীমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো দেশে।
ঘটনাটি নিয়ে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে মামলার মূল আসামি জরেজুলকে পুলিশ ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করে র্যাব। তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে সংস্থা দুটি। র্যাব 3-এর অধিনায়ক বলেন, প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই এই হত্যাকাণ্ড। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব। ভিকটিম আশরাফুলকে শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে একান্ত সময় কাটায়। তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। এদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে, ত্রিভুজ প্রেমের ঘটনা থেকে এ হত্যাকাণ্ড। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে, ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে দেয়, দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয়। পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তবে দুটি সংস্থাই জানিয়েছে আশরাফুল হত্যার ঘটনায় আরও তদন্ত হবে। ব্রাজিলে বিশ্ব জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিনে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাজিলের বেলেমে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু হয়েছে 10 নভেম্বর। আজ 6ষ্ঠ দিনের মতো এই সম্মেলনটি চলছে। আমরা আগেই জানিয়েছি যে এখানে প্রায় 20,000 প্রতিনিধি এসছে বিভিন্ন দেশ থেকে। বিশ্বের প্রায় 190টি দেশের প্রতিনিধিরা এখানে রয়েছে। আমি যদি একটু বলি যে মূলত প্রত্যেক বছর এখন যে দুর্যোগ চলছে, অর্থাৎ একেবারে জলবায়ু পরিবর্তনের যে একটি তীব্র প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে দেশে, তারই প্রেক্ষিতে যে তীব্র খরা হচ্ছে, যেখানে বরফ গলছে না প্রায় 10 থেকে 12 বছর ধরে, সেখানে হঠাৎ করেই বরফ গলে যাচ্ছে, হচ্ছে বন্যা, দিনের পর দিন বন্যা হচ্ছে। বাংলাদেশেও কিন্তু সেই জলবায়ু পরিবর্তনের প্রভাবটি তীব্রভাবে পড়েছে এবং এই কারণেই সারা বিশ্বের নেতারা মূলত এই যে বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ সম্মেলন নামে যেটি পরিচিত, অধিক পরিচিত, সেখানে এসে একসঙ্গে মিলিত হয়ে মূলত এই জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে মোকাবেলা করা যায় তার জন্যই একটি বিশ্ব আসর বসে। এবছর এই আসরটি মূলত ব্রাজিলের বেলেম শহরে। আমি যদি একটু বলি যে বেলেম শহরে এটি মূলত আমাজন যে বিশাল যে বনভূমি, সেই আমাজন বেষ্টিত এই শহরটিতে এটি বসেছে। মূলত এই 6ষ্ঠ দিনের মতো এখানেও আলোচনা চলছে যে সারা বিশ্বে যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে ক্ষয়ক্ষতিটি হয়, সেই ক্ষয়ক্ষতি কিভাবে মোকাবেলা করা যায় সেজন্য প্রত্যেক দেশের পক্ষ থেকে একটি জাতীয় পরিকল্পনা এখানে তুলে ধরা হচ্ছে গত 6 দিন ব্যাপী। বাংলাদেশের পক্ষ থেকেও এই ক্ষয়ক্ষতি কিভাবে মোকাবেলা করা যায় তার দাবি তোলা হচ্ছে এবং ক্ষতিপূরণ কিভাবে আদায় করা যায় তার দাবি তোলা হচ্ছে। আমরা যেটি নাভিদ শফিউল্লাহ, যিনি এখানে আমাদের বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান রয়েছেন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে স্বল্পোন্নত যে দেশগুলো রয়েছে সবাই মিলে, অর্থাৎ 74টি দেশ প্রায় একসঙ্গে হয়ে বাংলাদেশের এই ক্ষতিপূরণ মোকাবেলার জন্য একটি যৌথ পরিকল্পনা, একটি অ্যাডাপ্টেশন প্ল্যান সেটি উপস্থাপনার চেষ্টা করছে এবং কাজ করে যাচ্ছে। মূলত এই চলছে এই সম্মেলনে। আগামী যে 21 তারিখ পর্যন্ত যে সম্মেলনটি চলবে, সেখানে এই লস অ্যান্ড ড্যামেজের বিভিন্ন তথ্য এবং পরিকল্পনা উপস্থাপন করা হবে। তারপর একটি ফলাফলে আসবে যে উন্নত দেশগুলো কিভাবে এই ক্ষতিপূরণগুলো দেবে এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত দেশ কিভাবে আদায় করবে। এই ছিল ব্রাজিলের বেলেম থেকে বিশ্ব জলবায়ু সম্মেলনের সবশেষ তথ্য। জলবায়ু সম্মেলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ব্রাজিলে। ক্ষমা চাওয়ার পরও $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে মামলা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে দেওয়া সাক্ষাৎকারে বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, আগামী সপ্তাহের যে কোনো সময় $100 থেকে $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হতে পারে। এমনকি বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ফোন করার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মা তিস্তা বাঁচাতে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল। নির্বাচনে ষড়যন্ত্র না করার আহ্বান। ভোটে অনিয়ম হলে পার পাবে না কেউ, হুঁশিয়ারি জামায়াতের।
গণভোটের 4 প্রশ্নের কোনোটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন বিএনপির। একটি দলের বিরুদ্ধে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ এনসিপির। এবং খতমে নবুয়াত মহাসম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দাবি। একাত্মতা প্রকাশ করে ক্ষমতা গেলে সংসদে আইন করার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।